যে মানুষটা কখনোই জার্মানির কোচ হতে চাননি, শেষ পর্যন্ত তিনিই জার্মানির আশা ভরসার প্রতীক হয়ে উঠলেন। আমি ইউর্গেন ক্লপের কথা বলছি। ইউর্গেন ক্লপকে নিয়ে বলতে গেলে অনেক অনেক কিছুই বলা যাবে, শুধু একটা ভিডিও করে তাকে ব্যাখ্যা করা সম্ভব না। তাই আমরা চিন্তা করছি যে তার ট্যাকটিক্যাল ব্যাপার, তার নেতৃত্ব গুণ, তার স্টাইল অফ প্লে, সব কিছু নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব। তো আজকের যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আনন্দের এই কারণে যে ঠিক আমরা এই দিনটার কোটি কোটি জার্মান সমর্থক এই দিনটার অপেক্ষা করছিল যে ইউর্গেন ক্লপ কবে জার্মানির দায়িত্ব নেবেন। আমার স্পষ্ট মনে পড়ে যখন নাগেলসম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল তখন ক্লপের কথা অনেকবার এসেছিল, কিন্তু ক্লপ দায়িত্বটা নিতে চাননি। কিন্তু পরবর্তীতে তিনি আগ্রহ দেখান এবং দায়িত্বটা তিনি শেষ পর্যন্ত নিয়েছেন। এবং তিনি সংবাদ সম্মেলনে এটাও বলে দিয়েছেন যে আপনারা আমার সমালোচনা করবেন, কিন্তু পরিবার ধরে টানাটানি করবেন না, আপনারা আমার কাজটা আমাকে করতে দেন, তারপরে রেজাল্টটা সেটা পরে দেখা যাবে। এই মানসিকতা দিয়ে তিনি সেটাই প্রমাণ করলেন যে ইউর্গেন ক্লপ বদলাননি, তিনি আগের মতোই আছেন, তিনি আগের মতোই সেই ফোকাসড, ব্যালেন্সড এবং তার চিন্তাধারার সেই মুনশিয়ানা কোনোটাই পরিবর্তন হয়নি। এই ইউর্গেন ক্লপের জীবনটা কিন্তু খুব সাধারণ। ব্যালন ডিওর জেতেননি, কখনো বিশ্বকাপ খেলেননি, দামি কোনো ফুটবলারও ছিলেন না। এরকম অনেক উদাহরণ আছে যে অনেকগুলো কোচ, পৃথিবীর দামি দামি কোচ যারা এগুলো করেননি, কিন্তু দামি কোচ। কিন্তু ইউর্গেন ক্লপ কিন্তু শুরুতেই দামি কোচ ছিলেন না, বা তাকে শুরু থেকেই এত বেশি মানুষ চিনতো না, এত হাইলাইট করতো না। আমি ক্লাব মাইন্সের কথা বলতেছি। যখন তিনি দায়িত্ব নেন তখন মাইন্স ক্লাবে তিনি সক্রিয় খেলোয়াড় ছিলেন, তার কোচিংয়েরও তেমন কোনো সুযোগ ছিল না, কোচিংয়েও তেমন কোনো কিছু শেখেননি। কিন্তু মাইন্স তাকে দায়িত্ব দেয় এবং মাইন্সের তিনি কোচিং ক্যারিয়ারে ঢোকার পরে সেটা একটা রূপকথা। মাইন্সকে তিনি বুন্দেসলিগাতে আবার ফিরিয়ে নিয়ে যান এবং বাকি ইতিহাস সবার জানা। 2001 থেকে 2005 পর্যন্ত তিনি মাইন্সকে একদম অন্য উচ্চতায় নিয়ে যান। মাইন্স থেকে যখন তিনি বরুসিয়া ডর্টমুন্ডে আসলেন, বরুসিয়া ডর্টমুন্ডে যখন আসেন তখন বুন্দেসলিগার কী অবস্থা! বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখ জিততেই থাকে, একঘেয়ে ম্যাড় মেরে একটা বুন্দেসলিগা তৈরি হয়ে গেল, যেখানে মানুষের আগ্রহটা কমে গেল। ওখানে তো বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হবেই। কিন্তু তিনি আসার পরে বরুসিয়া ডর্টমুন্ডকে পরপর 2বার চ্যাম্পিয়ন করাইলেন এবং 2015 সালে গিয়ে তিনি ইউসিএল ফাইনাল খেলাইলেন। যেই বরুসিয়া ডর্টমুন্ডে তেমন কোনো দুর্দান্ত নাম করা কোনো খেলোয়াড়ই ছিল না, সবই ছিল তরুণ এবং সবই ছিল একদমই আনকরা। তাদেরকে তিনি ইউসিএল ফাইনালে খেলালেন 2015-তে, এবং 2015-তে এসে যখন তিনি ফাইনাল খেলাচ্ছেন তখন তিনি বায়ার্ন মিউনিখের কাছে হেরে যান এবং তখন থেকেই তার নাম পড়ে গেল যে তিনি ফাইনালে হেরে যান, ফাইনাল জিততে পারেন না। 2018 সালে তিনি লিভারপুলের হয়ে অনেক 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 কিছু পাওয়া শুরু করলেন। তো লিভারপুলের আসার গল্পটাও কিন্তু এত সোজা ছিল না। লিভারপুলের আসার গল্পটা সোজা ছিল না এই কারণে যে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে অফার করছিল, কিন্তু তিনি সেটা রিজেক্ট করে দেন এবং তিনি তাদেরকে বলেন যে আমার সংস্কৃতি বা আমার বিশ্বাস বা আমার আদর্শের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড যায় না, লিভারপুল যায়। তিনি লিভারপুলের ওই ভাঙা দলকে তিনি দায়িত্ব নিলেন এবং 2018 সালে তিনি তাদেরকে আবার ইউসিএল ফাইনালে তুললেন। 2018 সালে আবার তিনি তাদের ইউসিএল ফাইনালে তুললেন, সেখানে তিনি হেরে গেলেন। লিভারপুলের ওই দল 30 বছর পর প্রিমিয়ার লিগ জিতলো, 30 বছর পর প্রিমিয়ার লিগ জিতলো, সেটা ইউর্গেন ক্লপের হাত ধরে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লিভারপুলে তখনও তেমন দুর্দান্ত কোনো স্টার তৈরি হয়নি, কারণ সবগুলো স্টার তিনিই তৈরি করে দিয়ে গেছেন। লিভারপুল প্রিমিয়ার লিগ জিতলো, লিভারপুল ইউসিএল জিতলো, ক্লাব কাপ জিতলো, এফএ কাপ জিতলো, ক্লাব বিশ্বকাপ জিতলো, লিভারপুল সবগুলো জিতলো ক্লপের হাত ধরে। যেই লিভারপুলের ফ্যানরা আশায় ছেড়ে দিয়েছিল যে লিভারপুল কখনো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হইতে পারবে না, তিনি তাদেরকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করলেন এবং একসময় লিভারপুলকে তিনি অপ্রতিরোধ্য করে ফেলছিলেন, আনটাচেবল করে ফেলছিলেন। তো এই যখন তার কোচিং ক্যারিয়ার অবস্থা, তখন জার্মান ফ্যানরা আশায় বুক বাঁধতেছেন
যে জার্মানিকেও তিনি এই রকম কিছু করে ফেলবেন। এই আশাটা অমূলক না, এই আশাটা অমূলক না, এই আশাটা বরং খুবই বাস্তব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোচ ইউর্গেন ক্লপেরও কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সীমাবদ্ধতার জায়গা আছে। কোচিং ক্যারিয়ারেও তিনি কিছু সীমাবদ্ধ ছিলেন। প্রথম সীমাবদ্ধতাটা যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে তিনি খুব ফিজিক্যাল ফুটবল খেলান। ফিজিক্যাল ফুটবল বলতে মারামারি বলছি না, মানে খুব টাফ ফুটবল খেলান। লাইক হচ্ছে যে গ্যাগেন প্রেসিং, বল হারানোর 5-6 সেকেন্ডের মধ্যে তাকে ঘিরে ফেলো এবং বল উদ্ধার করো। এবং এতে প্রচণ্ড প্রচণ্ড খেলোয়াড়দের প্রচণ্ড শারীরিক চাপ যায়, তাদের প্রচুর ওয়ার্ক করতে হয়, প্রচুর ওয়ার্কলোড নিতে হয়। সেইটা কতটা নিতে পারবেন, জার্মান ফুটবলে কতটা তিনি প্রয়োগ করতে পারবেন, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে তার প্ল্যান বি সবসময় সাকসেসফুল হয় না। তার প্ল্যান বি সবসময় সাকসেসফুল হয় না। যখন তিনি কোনো খুব চাপের ম্যাচে পড়ে যান তখন তিনি প্ল্যান বিটা ইউজ করলে সেটা সবসময় সাকসেসফুল হয়নি, ইতিহাস সেটা বলছে। 3 নম্বর সমস্যাটা হচ্ছে যে তিনি ফাইনালে সবসময় একটু নড়বড়ে থাকেন এবং ফাইনালে অনেক সময় তিনি মানে তার সঠিক ডিসিশনটা নিতে পারেন না। ইউসিএল ফাইনালে হেরে যাওয়ার জন্য আমি কথা বলছি না, ব্যাপারটা এরকম না। তার অধিকাংশ বড় বড় ম্যাচগুলোতেই তিনি সবসময় একটু শেকি ফিল করছেন, কিন্তু তাই বলে কি তিনি ইউসিএল জেতেননি, প্রিমিয়ার লিগ জেতেননি, সবই জিত, কিন্তু এই জায়গাগুলোতে তার একটু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য তিনি বলেছিলেন যে আমার কিছুদিন সময় প্রয়োজন, আমি পরিবারকে সময় দেব, নিজেকে গড়বো, নিজেকে ঠিক করব, দেন আমি দায়িত্ব নেব। আজকে যদি তিনি ডিরেক্ট লিভারপুল থেকে ফ্লাই করে যদি ইয়াতে আসতেন, মানে আমাদের জার্মান ফুটবল ফেডারেশনে আসতেন, তাহলে আমি বলতাম যে ক্লপের দ্বারা অনেক কিছু সম্ভব নাও হতে পারে। কিন্তু তিনি যতটা রেস্ট নিয়েছেন, সময় নিয়েছেন, নিজেকে তৈরি করেছেন, নিজেকে ফ্রেশ করেছেন, এখন তাকে এই কথা বলা যায় যে তিনি রেডি। এখন ক্লপ রেডি, জার্মান ফুটবল কি রেডি? জার্মান ফুটবলকে রেডি হইতে হলে অনেকগুলো কাজ করতে হবে। প্রথম যে কাজটা হচ্ছে যে ক্লপ নিজে থেকেই অবশ্যই করবেন, ইউথ ডেভেলপমেন্টটা নিজে খেয়াল রাখবেন, নিজে তিনি প্লেয়ার বাছাই করবেন, নিজে তিনি খুঁজে নিয়ে আসবেন। সংবাদ সম্মেলনে এসে যে লোকটা বলতে পারে আমার আমার কাছে সমালোচনা করুন কিন্তু আমার পরিবারকে ঘুমাতে দিবেন না, এরকম করেন না, তিনি নিশ্চয়ই ফেডারেশনকে বলে আসছে যে আমার কি কি সুবিধা লাগবে, আমাকে কি কি পাওয়ার দিতে হবে, সেগুলো বলে আসছে। আমি এটুকু বিশ্বাস করি ক্লব কখনোই কোনো চাপে বা কোনো ইয়েতে খেলা নির্ভর করবেন না। স্টার বলে তাকে নিয়ে নেবেন, অন্য কাউকে নেবেন না, এরকমটা তিনি করবেন না। দেখেন আমরা এই প্রজন্মের কিছু কিছু খেলোয়াড়কে ক্লবের হাতে অবশ্যই দেখতে চাই। আমরা কারিম আদেমিকে দেখতে চাই, নাদিম আমেরিকে দেখতে চাই, আমরা হচ্ছে যে উন্দাভকে দেখতে চাই, আমরা স্টিলারকে দেখতে চাই, আমরা হচ্ছে যে কি বলে আমাদের হচ্ছে যে লেনার্ড কার্লকে দেখতে চাই, আমরা তাদেরকে দেখতে চাই। এখন তাই বলে কি আমরা জোশক কিমিককে দেখতে চাই না? তাই বলে কি আমরা হচ্ছে যে নিকো শোল্ডারব্যাককে দেখতে চাই না? আমরা অবশ্যই চাই, তিনিও সেটা করবেন। কিন্তু আমরা বলতে চাচ্ছি এই 2026 থেকে 2030 এই 4টা বছরে তিনি অন্তত জার্মান ফুটবলের যে মেরুদণ্ডটা ছিল, জার্মান ফুটবল মানে আতঙ্ক, জার্মান ফুটবল মানেই হচ্ছে ধ্বংস, জার্মান ফুটবল মানেই হচ্ছে যে গুমড়ে দেয়া, দুমড়ে মুচড়ে দেয়া, সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসো। তিনি খেলোয়াড়দেরকে এটাই বোঝান যে লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়ে যাও, শেষ পর্যন্ত লড়ে যাও, যতক্ষণ পর্যন্ত জার্মান ফুটবল আছে, জার্মান ফুটবল শুধু লড়ে যাওয়ার সংস্কৃতিটাই ধরে রাখুক। জার্মান ফুটবল লড়তে পারে, এটাই জার্মান ফুটবল, অ্যান্ড দিস ইজ জার্মান মেশিন। তো জার্মান ফুটবলকে সেই পুরনো আত্মবিশ্বাসটা ফিরে দেওয়ার জন্য হলেও ইউর্গেন ক্লপ কাজ করবেন, এটা আমার বিশ্বাস। এখন টেকটিক্যালি তিনি কি করতে পারেন, টেকটিক্যালি কতটুকু সাউন্ড, কোন কোন খেলোয়াড়কে নিয়ে তিনি কাজ করবেন, ভাই তার টেকটিক্যাল অ্যানালাইসিস করতে হলে ডেফিনেটলি আমার একটা বোর্ড দরকার ছিল, সেটা এই মুহূর্তে সম্ভব না। কিন্তু টেকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি একটা ভিডিও করব, তিনি কি ফরমেশনে খেলাতে পছন্দ করেন, কিভাবে খেলান এবং কোন কোন স্টাইলগুলোতে তিনি সফল, কোন কোন স্টাইলে তিনি ব্যর্থ, সেগুলোর একটা ভিডিও করব। আপনারা দয়া করে ওই ভিডিওটা আরেকবার একটু দেখবেন যে তার টেকটিক্যাল, জার্মানিতে তিনি টেকটিক্যালি কী কী পরিবর্তন আনবেন, সেগুলো নিয়ে একটা ভিডিও করব। এবার প্রশ্নটা হচ্ছে যে তিনি তো আসলেন, তিনি অনেকগুলো টুর্নামেন্ট পাবেন, অনেকগুলো খেলা পাবেন, তিনি আসলে জার্মান ফুটবলের কি পরিবর্তন করবেন? তিনি জার্মান ফুটবলে যেটা মেইনলি পরিবর্তন করতে চাইবেন সেটা হচ্ছে তার নিজস্ব বানানো গ্যাগেন প্রেসিং। গ্যাগেন প্রেসিংটা সবচেয়ে বেশি তিনি ইমপ্লিমেন্ট করতে চাইবেন, কারণ এইটা দিয়েই তিনি লিভারপুলকে অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। বল হারানোর 5-6 সেকেন্ডের মাঝখানে তাকে ঘিরে ফেলো, বল উদ্ধার করো এবং কাউন্টার অ্যাটাক করো।
এবং এইটাকেই অনেকেই এখন মানে রপ্ত করার চেষ্টা করতেছে। এখন ক্লবকে নিয়ে আমাদের এই আশাটাকে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? হতে পারে, অস্বাভাবিক কিছুই না। যদি তিনি সফল হয়ে যান তাহলে তিনি ইতিহাস, আর যদি ব্যর্থ হন তাহলে আমরা আবার এই ভিডিওতে বসেই বলবো এত কিছু করেও ভাগ্য বদলালো গেল না জার্মানি ভাগ্য বদলানো গেল না। কিন্তু সেই কথাটাকে আমরা বলতে চাই নাকি ইউরগেন ক্লপ সে কথাটা বলতে চাইবেন? ইউরগেন ক্লপ সে কথাটা বলতে চান না, কারণ মাইনকে তিনি যে পর্যায়ে থেকে যে পর্যায়ে নিয়ে আসছেন, বরুসিয়া ডর্টমুন্ডকে তিনি 2বার বুন্দেসলিগা জিতাইছেন, ইউএফএল ফাইনাল খেলাইছেন, ভাঙাচোড়ায় মানে বরুসিয়া ডর্টমুন্ডকে তিনি শক্তিশালী করে দিয়ে গেছেন, লিভারপুলকে 30 বছর পর তিনি প্রিমিয়ার লিগ জিতাইছেন, লিভারপুলকে তিনি ইউএসএল ফাইনাল জিতাইছেন। তিনি জার্মান দলে এসে নিজের দেশ, নিজের দল, নিজের আবেগ, নিজের মানে যে আনন্দ, সেই জায়গায় এসে তিনি কিছুই করতে পারবেন না, এটা বিশ্বাস হয়? এখন আমরা অনেকে বিশ্বাস করতেছি জার্মানি কালকে থেকে তেড়ে ফুড়ে আক্রমণ করা শুরু করবে, হয়তোবা করবে না। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, জার্মান ফুটবল ফ্যান যারা, আমরা তো আশায় সবসময় থাকি, কখনো হাল ছাড়বেন না। ক্লবকে একটু সময় দিতে হবে, ক্লবকে দলটা গুছিয়ে আনার সুযোগ দিতে হবে, ক্লবকে দেখতে হবে যে সে কতটুকু কি করছে, কোন স্কোয়াড নিয়ে কাজ করতে যাচ্ছে, কোন খেলোয়াড়কে নিয়ে কাজ করতে যাচ্ছে, তার স্কোয়াডের ধরনটা কি হচ্ছে। সামনে আমাদের ন্যাশনস লিগের খেলা আছে, সেসব খেলাগুলোতে তিনি কিভাবে দল পরিচালনা করছেন সেসবগুলোতে আমরা দেখতে হবে। তবে একটা জিনিস বলি, তার সবচেয়ে বড় যে এই গুণটার জন্য জার্মান ফুটবলে তিনি অনেক বেশি কিছু দিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে যে তিনি কখনো কোচিং করান না। তিনি ফাদার ফিগার, তিনি বন্ধু, তিনি বন্ধুদের মতন মিশতে পারেন, তিনি সবার সাথে সব কিছু ভাগ করে নেন, সবাইকে কৃতিত্ব দেন, তরুণদেরকে উৎসাহ দেন। এই কারণেই তরুণরা সবসময় বেশি মোটিভেটেড থাকে। যেটা না পারে সেটাও পারতে চায় তারা মাঠে, কারণ ওই যে ক্লব তার পিঠ চাপড়ে দিয়ে বলেছে যে যাও তুমি পারবা। এই বলার লোকটাই ছিল না, এই বলার লোকটাই জার্মান ফুটবলে হারাই গেছিল। জার্মান ফুটবল আজকে সেই লোকটা পাইছে যে পিঠ চাপড়ে বলে দেবে যাও তুমি পারবা, গোল দিয়ে আসো, মারিও গোজ্জার মতন 112 মিনিটে গোল। সেই বলা লোকটা ইউরগেন ক্লপ আসছে, এবং আমরা বিশ্বাস করি আমাদের ইউরগেন ক্লপের ওই হাসির মাঝখানেই হাজার হাজার রহস্য লুকিয়ে থাকবে, যেই রহস্য ভেদ করতে অন্যান্য ফুটবলের কমপক্ষে 5 থেকে 10 বছর লাগবে। এবং আমরা বিশ্বাস করি 2030 বিশ্বকাপের মানে বিশ্বকাপটাই আমাদের হবে। আমরা বিশ্বাস করি উয়েফা নেশনস লিগটাই আমাদের হবে। আমরা বিশ্বাস করছি ইউরো কাপটাই আমাদের হবে, কারণ ইউরগেন ক্লপ জার্মান ফুটবলে যা প্রতিভাবান তরুণ পাবে, যারা রেডি প্রোডাক্ট পড়ে আছে, বসে আছে, তাদেরকে নেবেন, কাজ করবেন এবং তিনি রেজাল্ট বের করবেন। এটা এমন কোনো ব্যাপার না। জার্মান ফুটবল তো বাংলাদেশ ফুটবল না যে তাদেরকে তৈরি করতে আমার 30 বছর লাগবে। জার্মান ফুটবলের রেডি প্রোডাক্ট পড়ে আছে, বসে আছে। ইউরগেন ক্লপ ধরবেন, ঘষবেন, মাজবেন, টুর্নামেন্টে নামাই দিবেন, এবং তার যে মাস্টার মাইন্ড, তার যে প্ল্যানিং, তার যে মানে ভিশন, সেটা তিনি মাঠে প্রয়োগ করবেন, বাস্তবায়ন করবেন। তারপর আমরা বলবো আমরা we are back and we are back in the game. তারপর লাস্টলি আমরা শুধু একটা বলবো, জার্মানি কখনো হাল ছাড়ে না। আমরা যতবার পড়ে গেছি ততবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবং আমরা ঘুরে দাঁড়াতে জানি। এবং ইউরগেন ক্লপ খেলোয়াড়দেরকে সেই বার্তাটাই দিবেন, সেই বার্তাটাই দিচ্ছেন। ইউরগেন ক্লপের ট্যাকটিক্যাল একটা ভিডিও আসবে, ইউরগেন ক্লপ কাকে কাকে বাছাই করতে পারেন সেগুলো নিয়ে ভিডিও আসবে, খেলোয়াড়দেরকে নিয়ে আলাদা ভিডিও আসবে। এই ভিডিওগুলো আসতেই থাকবে। তবে আজকে আনন্দের দিন, ইউরগেন ক্লপ সাইন করছে, ইউরগেন ক্লপ আমাদের কোচ। আজকে আনন্দের দিনে আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি, শুধু এটুকুই বলবো, ট্যাকটিক্যাল ব্যাপার অনেক ভিডিও আসবে, সেগুলো দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার পাশের বন্ধুদেরকে বলবেন এটাই যে জার্মান ফুটবল দেখার, জার্মান ফুটবল বোঝার একটা মজা আছে, যেই মজাটা এর মধ্যে না ঢুকলে পাওয়া যায় না। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।